আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা সামান্য একটু জায়গা পেলেই সুন্দর একটা বাগান করার চেষ্টা করি। কিন্তু কিছু ছোট ছোট বিষয় মাথায় না রাখার জন্যে শত পরিশ্রমের পরেও বাগানটি ঠিক মনের মতো হয় না। তাই যাতে আপনার বাগানটি আপনার মনের মতো হয় সেই জন্যে কিছু টিপস নিয়ে এসেছি আপনার জন্যে। আশা করি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন ও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার, সকল সবুজ সৈনিকদের জানাই গ্রিন ফোর্টে স্বাগত। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনি তা জানতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক মূল ভিডিওতে। আমরা সাধারণত মাটিতে, ছাদে বা ব্যালকনিতে বাগান করে থাকি। তবে আমরা যেখানেই বাগান করি না কেন মনে রাখতে হবে সেই স্থানে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পড়ে। যদি সূর্যের আলো বা রোদ না পড়ে তাহলে হতাশ হওয়ার কিছু নেই। সেখানে এমন গাছ লাগান যাদের বেশি সূর্যের আলোর প্রয়োজন পড়ে না, যেমন কোলিয়াস, অক্সিলিস, ওয়ান্ডারিং জু। ফুল গাছের মধ্যে রঙ্গন, জারবেরা, অ্যান্টেরিনাম ইত্যাদি। এ তো গেল সূর্যের আলোর কথা। এবার আসা যাক ছাদে বা বাগানে আমরা কী ধরনের গাছ লাগাতে পারবো। যদি আপনি জমিতে গাছ লাগান তাহলে যে কোনো গাছ লাগাতে পারেন, কিন্তু যদি ছাদে বা ব্যালকনিতে বাগান করতে চান তাহলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। 1. ছাদ বাগানে উপযুক্ত এমন জাতের গাছ নির্বাচন করতে হবে যার উচ্চতা বেশি হবে না অথচ কম সময়ে বেশি ফলন দেবে। 2. গাছকে নিয়মিত প্রুনিংয়ের মাধ্যমে গাছটির উচ্চতা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। 3. বড় ফলের বা ফুলের গাছের ক্ষেত্রে গাছটিকে অবশ্যই কলমের বা জোড় কলমের হতে হবে। 4. কোনো বড় বীজের ফলের গাছ বনসাই ছাড়া করা যাবে না। তবে ছোট সবজি গাছের ক্ষেত্রে আপনি বীজের গাছ করতেই পারেন। 5. ছাদের অবস্থা বা কন্ডিশনের ওপর নির্ভর করে বড় গাছ নির্বাচন করবেন। 6. যদি আপনি ব্যালকনিতে গাছ লাগাতে চান তাহলে অবশ্যই হালকা ও ছোট গাছ নির্বাচন করতে হবে। এবার আসা যাক মাটি প্রস্তুত বা মিডিয়া প্রস্তুত নিয়ে কিছু কথা। গাছ লাগানোর জন্যে আমাদের ওই গাছটির উপযুক্ত সুন্দর একটি মিডিয়া আপনাকে বানাতে হবে। মিডিয়া হিসেবে আমরা সাধারণত মাটিকেই নির্বাচিত করি। তাই গাছ লাগানোর আগে অবশ্যই জেনে নিতে হবে আপনার নির্বাচিত গাছটা কী ধরনের মাটি পছন্দ করে। চেষ্টা করবেন সেই ধরনের মাটি প্রস্তুত করতে। শহরাঞ্চলে অনেক সময় মাটি পাওয়া যায় না, তাদের জন্যে কোকোপিট বা সিন্ডারে গাছ লাগাতে পারেন। তবে কোকোপিটকে সার মিশিয়ে কীভাবে গাছের জন্য উপযুক্ত করবেন তা নিয়ে আমি আমার ভিডিওতে একটি সম্পূর্ণ আলোচনা করেছি, চাইলে একবার দেখে নিতে পারেন। তবে সিন্ডারে গাছ লাগালে অবশ্যই জলের দিকটা খেয়াল রাখবেন, কারণ সিন্ডার কোনোভাবেই জল ধরে রাখতে পারে না। প্রয়োজনে সিন্ডারে বসানো গাছ দিনে 2 থেকে 3 বার জল দিতে হতে পারে। তবে যে মিডিয়াতেই গাছ লাগান না কেন একটা দিক অবশ্যই খেয়াল রাখবেন, আপনার নির্বাচিত মিডিয়া থেকে গাছ যেন সম্পূর্ণ পুষ্টি পেতে পারে। এর সাথে
আরও একটা কথা বলে রাখি, যে কোনো বড় ফলের বা ফুলের গাছ কখনোই কোকোপিটে করবেন না, কারণ সেই ক্ষেত্রে একটু জোরে হাওয়া বইলে গাছ আপনার উল্টে যেতে পারে। এরপরে আসি জল নিয়ে কিছু কথা। জল দেবার আগে অবশ্যই মাটির দিকে ভালো করে খেয়াল করবেন। মাটিতে যদি জলের ঘাটতি থাকে তবেই জল দেবেন, তা না হলে নয়। মনে রাখবেন, জল যেমন গাছের জীবন দেয়, ঠিক তেমনি অতিরিক্ত জল গাছের মৃত্যুর কারণও হতে পারে। তাই আপনার টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হতে হবে, যেন কোনো অবস্থাতেই গাছের মাটিতে জল না জমে। এরপরে আসি পরিচর্যা। মনে রাখবেন, গাছ কথা বলে, শুধু আপনাকে তার ভাষাটা জানতে হবে। গাছ কথা বলে তার পাতার মাধ্যমে। গাছের কি প্রয়োজন, কি রোগ হয়েছে, কি পোকা বা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, বা কোন পুষ্টিমৌল গাছের কম পড়েছে, এই সব কিছু আপনাকে গাছের পাতা বলে দেবে। মনে রাখবেন, রাসায়নিক কীটনাশক ও ফাঙ্গিসাইডের জন্যে মাত্রা খুবই গুরুত্বপূর্ণ। তরল পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডের জন্যে ইঞ্জেকশনের সিরিঞ্জ ও পাউডার পেস্টিসাইড ও ফাঙ্গিসাইডের জন্যে বিভিন্ন মাত্রার চামচ ব্যবহার করবেন। আরও একটা কথা মনে রাখবেন, আপনার গাছ যদি রোগাক্রান্ত হয় তবেই রাসায়নিক কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। নিয়মিত ব্যবধানে যদি জৈব পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করেন তাহলে গাছের খুব একটা রোগ পোকা লাগে না, বা সামান্য লাগলেও জৈব পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দ্বারা তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তাতে গাছের বা ফলের কোনো ক্ষতি হয় না। ফলের বা সবজির ভেতরের পোকার জন্যে আমি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করি, আর আমি ব্যক্তিগতভাবে ফল বা সবজি গাছের জন্যে কখনোই রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না। আমি জৈব কীটনাশকের ওপরই বেশি ভরসা করি। যদি আপনারা জৈব কীটনাশকের ওপর একটা আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি গাছের সার প্রয়োগের বিষয়ে। প্রয়োজনের তুলনায় বেশি খেলে যেমন মানুষের বদহজম হয় তেমন গাছেরও হয়। তাই টবের সাইজ ও গাছের উচ্চতা দেখে তবেই সার দেবেন। সার প্রয়োগ করার আগে অবশ্যই গাছের পাতার দিকে নজর দেবেন। গাছের পাতা আপনাকে বলে দেবে গাছ এখন কোন জাতীয় সার খেতে চাইছে। জৈব সার দেওয়ার আগে গাছের মাটি একটু খুঁচিয়ে নিয়ে তারপর গাছের গোড়া থেকে একটু দূরে সার দেবেন। সার প্রয়োগের পর গাছের মাটিতে ভালো করে জল ঢেলে দেবেন। তবে রাসায়নিক সারের ক্ষেত্রে মাথায় রাখবেন, রাসায়নিক সারের মাত্রাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু বেশি হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে, কিন্তু জৈব সার তুলনামূলকভাবে অনেক নিরাপদ। তবে সর্ষের খোল প্রয়োগ করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কীভাবে সর্ষের খোল গাছে প্রয়োগ করবেন তা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বর্ষাকালে কখনোই গাছে সার দেবেন না, কারণ বৃষ্টির জলে গাছের সার ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় গাছ প্রাকৃতিকভাবেই পুষ্টি লাভ করে। তবে যে সারই দেন না কেন কোনোভাবেই অতিরিক্ত মাত্রায় সার দেবেন না। এবার আসি আরও কিছু বিষয়ে যা নজর দেওয়া খুব প্রয়োজন। নার্সারি থেকে
গাছ কিনে এনেই সঙ্গে সঙ্গে গাছ রিপোর্টিং করবেন না। কিছুদিন আপনার বাগানে তাকে রেখে দিন। নতুন জায়গার আবহাওয়ার সাথে তাকে মানিয়ে নিতে সময় দিন। 2. কোনো ফল বা ফুলের গাছ কেনার সময় গাছে ধরে থাকা ফুল বা ফলের প্রতি আকৃষ্ট হয়ে রুগ্ন গাছ কিনবেন না। চেষ্টা করবেন গাছের গোড়া যেন 1.5 থেকে 2 ইঞ্চি মোটা হয়। 3. ফলের গাছের ক্ষেত্রে গাছে ধরে থাকা ফুল থেকে ফল হবার বা গাছে ধরে থাকা ফল পাকার আশা করবেন না। মনে রাখবেন, বিক্রেতা বিভিন্ন রাসায়নিক হরমোন স্প্রে করে ছোট গাছে এই ফলগুলি আনে শুধুমাত্র ক্রেতাকে আকৃষ্ট করার জন্যে। 4. গাছ কেনার সময় গ্রো ব্যাগের বাইরে বেরিয়ে থাকা শিকড়গুলির দিকে খেয়াল করবেন। ওই শিকড়গুলি আপনাকে বলে দেবে গাছটি গ্রো ব্যাগে বড় হয়েছে না মাটিতে বড় করে গাছটিকে পরে গ্রো ব্যাগে ট্রান্সফার করা হয়েছে। যদি দেখেন শিকড়গুলি বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গেছে, তাহলে বুঝবেন গাছটিকে মাটিতে বড় করার পর গ্রো ব্যাগে তাকে ট্রান্সফার করা হয়েছে। এক্ষেত্রে এই ধরনের গাছ কেনা থেকে বিরত থাকবেন। ভালো করে না জেনে গাছে কোনো রকম পিজিআর দেবেন না। পিজিআর গাছে প্রয়োগ করার আগে ভালো করে জেনে নেবেন কখন, কত পরিমাণে, কতদিন অন্তর গাছের কোন স্টেজে পিজিআর দেওয়া যাবে। মনে রাখবেন, গাছের ভুল সময়ে যদি পিজিআর প্রয়োগ করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। প্রতি 2 থেকে 3 মাস অন্তর গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট খুব সামান্য পরিমাণে গাছের প্রয়োজন হলেও তা গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব গাছের পাতায় খুব ভালোভাবে বোঝা যায়। যদি গাছের পাতা ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে যায়, তার মানে গাছের অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হচ্ছে। কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করার সময় অবশ্যই পরিমাণের দিকে নজর রাখবেন। এই মাইক্রোনিউট্রিয়েন্টের ওপর যদি একটা আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। নিয়মিত ব্যবধানে গাছে নিম তেল ও ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। বিশেষ করে বৃষ্টি হওয়ার পর অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তাতে গাছে পোকা আর ফাঙ্গাস লাগার ভয় থাকে না। আজ আমি শুধু আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাকে একটি সুন্দর মনের মতো বাগান করতে সাহায্য করবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কী ধরনের ভিডিও চান সে বিষয়ে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনার রিকোয়েস্টের ভিডিওটি বানাবার। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের মনোবল বাড়াবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।